আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম সম্পর্কে জানবো। তো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম সম্পর্কে এর যে পার্থক্য সেটা আগে আলোচনা করা হয়েছে। আজকে আমরা একটু দেখবো এদের সম্পর্কে। তো প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের মধ্যে প্রধান পার্থক্য কি? আহ, বইতে সাধারণত কোষ প্রাচীরের পর এই প্রোটোপ্লাস্ট টপিকটা আনা হয়েছে এবং প্রোটোপ্লাস্টের মধ্যে থেকে পরবর্তীতে বইতে আর কি এগুলো সাজানো হয়েছে সিরিয়ালি, এরপর আছে প্রোটোপ্লাজম, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তারপর সাইটোপ্লাজমের অঙ্গাণু, এর আগে আর একটা টপিক আছে ছিল। তো এইভাবে আর কি সিরিয়ালে আগানো হয়েছে। যাই হোক, তো প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের মধ্যে প্রধান পার্থক্যটা আসলে কোথায়? সেটা হচ্ছে আমরা যদি একটা কোষ আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরলাম কোষ ঝিল্লি এবং এটা হচ্ছে ধরলাম কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ভিতরে এই যে কোষ ঝিল্লির ভিতরে থাকে সাইটোপ্লাজম এবং থাকে আরো কি নিউক্লিয়াস। তো এই সব কিছু এছাড়া আরো কি কি থাকে, নির্জীব বস্তু থাকতে পারে, যেমন সঞ্চিত বস্তু, নিঃসৃত পদার্থ। এই যে এখানে আমরা চার দেখে এসেছিলাম, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। এগুলো কি কোষস্থ নির্জীব বস্তু। তো এই সবগুলো কিন্তু প্রোটোপ্লাস্টের অন্তর্ভুক্ত। তার মানে কোষ প্রাচীরের ভিতরে যা যা আছে, এই যে সংজ্ঞাতে তাই বলা হয়েছে যে কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সেটা সজীব হতে পারে, নির্জীব হতে পারে, তবে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তো সজীব কি নির্জীব কি সেটা আমরা পূর্বে আলোচনা করে এসেছি, তো এখানে আর আলাদাভাবে বললাম না। আচ্ছা, তো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে প্রোটোপ্লাজমের অংশ কতটুকু। এখানে দেওয়া আছে কোন ছেলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এইটুকু কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। তাহলে সাইটোপ্লাজমের অংশ কোনটুকু? এই নিউক্লিয়াস বাদে যা যা আছে, তো এই নিউক্লিয়াস বাদ দিয়ে আমি কোষের মধ্যে যা যা পাবো সবই কিন্তু সাইটোপ্লাজমের অংশ। এই ছিল প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে প্রধান পার্থক্য। তো প্রোটোপ্লাজমটা আসলে এই ভৌত বৈশিষ্ট্যটা কেমন সেটা এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ভৌত বৈশিষ্ট্য এবং এটা দিয়ে আসলে সংজ্ঞাও দেওয়া যায় যদি কখনো আসে পরীক্ষা। তো প্রোটো হচ্ছে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলিনায় অর্ধতরল। তার মানে কি পুরোপুরি তরল না আবার কঠিনও না, এজন্য বলা হচ্ছে কি অর্ধতরল, কলয়ডাধর্মী এবং সজীব পদার্থ। আগেই বলে এসেছি যে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা সজীব যে পদার্থটা আছে বা সজীব যে বস্তু এগুলোকে আমরা অন্তর্ভুক্ত করবো। আচ্ছা, এরপর বইতে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে প্রোটোপ্লাজম সম্পর্কে, যেমন জীবনের ভৌতভিত্তি বলা হয়। কেন প্রোটোপ্লাজমকে, যেমন কাকে জীবনের ভৌতভিত্তি বলা হয়, এমসিকিউতে আসতে পারে। আবার এটাই অনুধাবন মূলকে দিতে পারে কেন জীবনের ভৌতভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। কারণ প্রোটোপ্লাজমে জীবনের বা কোষের যত কাজ আছে, মেটাবলিক বলি বা বিপাকীয় কার্যাবলী, মৌলিক কার্যাবলী আছে, সেগুলো সবই প্রোটোপ্লাজমে হয়ে থাকে। আমরা একটু বইয়ে দেখি যে কোন লাইনটা এটা বলা আছে। প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পূর্ণ করে থাকে। তার মানে কোষের যত রকমের মৌলিক বা জৈবিক বা যত রকমের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আছে সবই প্রোটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। এই জন্য এটি জীবনের ভৌতভিত্তি বলা হয়ে থাকে। এরপর আবার আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে পানিকে ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়, পানিকে বলা হয়, কেন বলা হয়? তো এটার জন্য আমরা একটু রাসায়নিক বৈশিষ্ট্যটা খেয়াল করি প্রোটোপ্লাজমের। এর দুইটা পার্ট, একটা হচ্ছে জৈব পদার্থ বস্তু আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তো অজৈব পদার্থের মধ্যে সাধারণত পানিটা ইনক্লুড হবে এখানে, যে 70 থেকে 90% পানি থাকে। তাছাড়াও বিভিন্ন ধরনের ধাতব লবণ বা বিভিন্ন ধরনের ধাতব অধাতু থাকতে পারে, যে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো থাকতে পারে। আর জৈব পদার্থের মধ্যে কি কি থাকতে পারে প্রোটোপ্লাজমের মধ্যে? যে নির্জীব বস্তুগুলো এখানে আনা হয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, এগুলো কিন্তু আসলে নির্জীব বস্তু, বাট তারপরে রাসায়নিক গঠনের মধ্যে আনা হয়েছে। ওকে, এটা রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক গঠনের মধ্যে আনা হয়েছে নির্জীব বস্তুগুলো। তো মেইন যে পার্ট সেটা হচ্ছে 70 থেকে 90% কিন্তু পানি প্রোটোপ্লাজমে। তো যেহেতু 70-90% পানি প্রোটোপ্লাজমে, এবং এই পানি কিন্তু দরকার যে কোনো ধরনের কোষের মধ্যে যে কোনো ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য বা সম্পন্ন হওয়ার জন্য। এছাড়াও এই পানি রাখাতে কিন্তু প্রোটোপ্লাজম শুকিয়ে যেত। এই কথাগুলো এখানে বলা আছে, যেমন এখানে কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সমূহ পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হয় না। এটা আমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারি। তারপর বলতে পারি পানির অভাবে প্রোটোপ্লাজম শুকিয়ে কোষ মারা যেতে পারে, এটা আমরা 2 নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারি। এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে বীজের ইনপুটগুলোর জন্য পানির প্রয়োজন হয়, এটা আমরা 3 নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারি। যদি আমাদের এই কোশ্চেনটা আসে যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত দিক হিসেবে চিহ্নিতকরণ করা হয়, সরি মানে পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়, সেটার অ্যান্সার হিসেবে এই 2টা পয়েন্ট আমরা দিতে পারি। তাহলে এটা গেল ভৌত বৈশিষ্ট্য গেল। এবং জৈবিক বৈশিষ্ট্যটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে আসলে জৈবিক বৈশিষ্ট্য বলতে প্রোটোপ্লাজম আসলে কি ঘটে এটার একটা সংক্ষিপ্ত কিছু কথা বলা আছে। খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, চলন, এগুলো বলা আছে।
এরপর আমরা দেখবো কি চলনটা দেখবো। প্রোটোপ্লাজম কিন্তু আসলে স্থির না। যদি একটা আমরা কল্পনা করি, একটা কোষ কল্পনা করি, এই একটা কোষ। তো এর মাঝখানে হলো একটা পরিগহ্বর। এই পরিগহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমটা কিন্তু চারিদিকে আবর্তন করে। তো এখন এখানে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে যে এই প্রোটোপ্লাজমের যে চলন, সেই চলনটা কিন্তু কোষ প্রাচীর যুক্ত এবং কোষ প্রাচীর ছাড়া যে কোষগুলো আছে তাদের কিন্তু ডিফারেন্ট। তার মানে উদ্ভিদ কোষে আমি একরকম চলন দেখবো প্রোটোপ্লাজমে, এবং প্রাণী কোষে কিন্তু আর এক রকম চলন দেখা যাবে। তো এখানে উদ্ভিদ কোষের চলনটা নিয়ে আসলে আলাপ আলোচনা করা হচ্ছে। উদ্ভিদ কোষে কিরকম চলন দেখা যেতে পারে, দুই রকম চলন দেখা যেতে পারে। তো যদি এটা পরিকল্পনা করে থাকে, একটা হতে পারে যে গতির যে ডিরেকশনটা সেটা ফিক্স, তারপরে একটা নির্দিষ্ট দিকে সে আবর্তন করতেছে, প্রোটোপ্লাজমটা নির্দিষ্ট দিকে আবর্তন করতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো এটা একমুখী আবর্তন। এই আবর্তনের আরেকটা নাম হচ্ছে কি সাইক্লোসিস, ইংলিশে সাইক্লোসিসও বলা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে হয়ে থাকে, একটা উদাহরণ বলতে দেওয়া আছে, সেটা হচ্ছে পাতা ঝাঁজ। পাতা ঝাঁজ এমসিকিউ এর জন্য আমরা এটা পড়ে রাখি। আর মুখোমুখি আবর্তনের ক্ষেত্রে কি হবে? মুখোমুখি আবর্তনের ক্ষেত্রে প্রোটোপ্লাজমটা সাধারণত এলোমেলো ভাবে বা অনিয়মিত ভাবে বিভিন্ন দিকে আবর্তন করতে পারে প্রোটোপ্লাজম। তো এদের উদাহরণ হচ্ছে একটু নামটা একটু কঠিন, ট্রান্স ডেকটিয়া বা এরকম সামথিং, যেটা এখানে দেওয়া আছে। তো সংজ্ঞাটা আমরা এখান থেকে দেখে নেব যে একটা নির্দিষ্ট দিক পথে ঘুরতে থাকলে সেটাকে একমুখী আবর্তন বলে, আর যদি অনিয়মিত ভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তাহলে সেটা বহুমুখী আবর্তন বলে। তাহলে প্রোটোপ্লাজম শেষ হলো। এবার আমরা পরিস্থিতিকে আমরা পরে দেখবো। এবার আমরা সাইটোপ্লাজম থেকে দেখি যে সাইটোপ্লাজম কি বলা আছে। আচ্ছা, এবার সে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স, এবং আরেকটা হচ্ছে কি অঙ্গাণু বা অর্গানেল। অর্থাৎ একটা হচ্ছে ফ্লুইড এবং আরেকটা হচ্ছে এর মধ্যে অবস্থিত কিছু অঙ্গাণু, যেমন রাইবোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এছাড়া আরো অনেক বেশ কিছু আছে, সাইটোস্কেলেটন, এগুলো সব সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তো সাইটোপ্লাজমের যে মাতৃকাটা আছে, সেই মাতৃকার আর একটা নাম হচ্ছে সাইটোসল। সাইটোপ্লাজমের যে একটা যে ফ্লুইড আছে সেটা আর একটা নাম হচ্ছে সাইটোসল। সাইটোসলের বৈশিষ্ট্য কি? প্রোটোপ্লাজমের মতোই বৈশিষ্ট্য, অর্ধস্বচ্ছ আঠালো, চেরিনা অর্ধতরল, কলাইডাল হলো সজীব পদার্থ, সেম। তো পার্থক্যটা কিন্তু আমরা বলেছি যে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অন্তর্ভুক্ত হয়, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা অন্তর্ভুক্ত করা হয়। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে তো আলাদা, এটা আমরা বলতেছি সাইটোপ্লাজম। আচ্ছা, তো ভৌত গঠন। ভৌত গঠনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা যদি একটা কোষ হয়ে থাকে, তো কোষের বাইরের দিকে, কোষের একদম বাইরের দিকে পেরিফেরিতে বাইরের দিকে যে সাইটোপ্লাজম গুলো থাকে সেইগুলো সাধারণত ঘন হয়ে থাকে। সাইটোপ্লাজমটা অনেক ঘন হয়, বাইরের দিকে থাকে ঘন, কিন্তু কম দানাদার। দানাদার কম হবে বাট অনেক বেশি ঘন হবে, এর মাতৃকাটা বা ম্যাট্রিক্সটা অনেক বেশি ঘন হবে। একে বলা হয় এক্টোপ্লাজম। আর কোষের সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমটা কম ঘন হয়ে থাকে, সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। জাস্ট একটু মনে রাখলেই হবে। এবার সে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, জৈব অজৈব। অজৈবের মধ্যে পানি থাকবে, পানির পার্সেন্টেজটা আমাদের এখানে এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবারে যে যদি অনেক উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ মেনশন না করে, তাহলে 65 থেকে 96% পানি, এই অপশনটা আমরা চুজ করবো যদি এমসিকিউ থাকে আর কি। আর যদি অপশন দেওয়া থাকে উদ্ভিদ কোষে কত, তাহলে সেটা হবে 75%। তাহলে 75% কার জন্য? সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর 67% পানি থাকে কার ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের সাইটোপ্লাজমের 67% পানি, এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের 75% হচ্ছে কি পানি। এছাড়া খনিজ বা আয়রন এগুলো থাকতে পারে, যেমন আমরা দেখেছিলাম পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো থাকতে পারে। আচ্ছা, আর জৈব পদার্থ মধ্যে সেম, ওই যে শর্করা, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, এই জিনিসগুলো থাকতে পারে, যেগুলো যেটা আমরা বস্তু। এবার আসি প্রোটোপ্লাজমের কাজ। কাজ হচ্ছে কি কি হতে পারে, যেহেতু প্রোটোপ্লাজমের কাজ বলছি কেন, আচ্ছা আবার একটু বাদ। সাইটোপ্লাজমের কাজে আসি এবার আমরা। সাইটোপ্লাজমের প্রধান কাজই হচ্ছে অঙ্গাণু ধারণ করা। মানে এই যে এতগুলো অঙ্গাণুর নাম বললাম আমরা, রাইবোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদিতে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো সব অঙ্গাণুগুলো কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। এবং যে জৈবিক কার্যাবলী আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে, এছাড়া পিএইচ নিয়ন্ত্রণ করে। এগুলো সাধারণত প্রধান কাজ। আর একটা প্রধান কাজ হচ্ছে সাইটোপ্লাজম কিন্তু এনজাইমের আধার হিসেবে কাজ করে। তো এই এনজাইমের আধার হওয়ার কারণে এই কোনো সকল ধরনের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ কত রকমের বিভাগীয় কাজগুলো আছে সেগুলো কিন্তু এনজাইমের সহায়তায় হয়ে থাকে। যেহেতু সাইটোপ্লাজমের মাধ্যমে এনজাইম ফর্ম করে, তাই বিপাকীয় কার্যাবলী গুলো সাইটোপ্লাজমের মাধ্যমে নিয়ন্ত্রণ পেতে পারে।
আচ্ছা, তো এই বিভাগীয় কাজগুলোর উদাহরণটা এখানে দেওয়া আছে। শ্বসনের নাম আমরা শুনেছি, শ্বসন, সালোকসংশ্লেষণ, কিন্তু পরিচিত যে বিক্রিয়াগুলো, বিপাকগুলো আছে সেগুলো এখানে মেনশন করা হয়েছে। তো শ্বসন, সালোকসংশ্লেষণ এগুলোর আলাদা ব্যাখ্যা আছে। তো শ্বসন আমরা জানি, সেখানে শ্বসন আসলে কি হয়ে থাকে, যে গ্লুকোজটা গ্লুকোজটা ভাঙবে এবং এই গ্লুকোজ ভেঙে হচ্ছে আমরা শক্তি পেয়ে থাকি। গ্লুকোজ ভেঙে আমরা শক্তি পাই। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পানি, এগুলো বিক্রিয়া করে উৎপন্ন হবে গ্লুকোজ উৎপন্ন হবে। তো এই বিক্রিয়া এগুলোকে বিপাকীয় বিক্রিয়া। কোনটা হচ্ছে যে যেমন আহ এই যে সালোক সংশ্লেষণ, সেটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া, অর্থাৎ গ্লুকোজ গঠন হয়েছে, এটার বলে উপচিতিমূলক। আবার গ্লুকোজ এখানে ভাঙছে শ্বসন, এটার আবার অপচিতিমূলক বলা যেতে পারে। এবার এরপর হচ্ছে শর্করা বিপাক। তো শর্করা বিপাকের ক্ষেত্রে যে গ্লুকোজটা লিভারে গ্লাইকোজেনে পরিণত হয়ে জমা থাকতে পারে। আবার যখন ব্লাডে বা রক্তে গ্লুকোজ কমে যায়, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এগুলো হচ্ছে শর্করা বিপাক। তারপর হচ্ছে প্রোটিন বিপাক, প্রোটিন তৈরি হওয়া, বা লিপিড বিভাগ, লিপিড তৈরি হওয়া বা লিপিড ভাঙা, এই সবকিছু হচ্ছে কিন্তু কোষের মধ্যে হয়ে থাকে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে, কারণ সাইটোপ্লাজমের মধ্যে এদের এনজাইম গুলো থেকে থাকে। এই জন্যই এই যত রকমের বিপাকীয় কার্যগুলো আছে সবই সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এটার অন্যান্য প্রধান কাজ। তো এখানে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের একটা পার্থক্য দেওয়া আছে, বাট আমরা মেইন যে পার্থক্য সেটা আমরা আগে বুঝে এসেছি। তো আজকে লেকচার এই পর্যন্ত।